কাজহাট রাজবাড়ির অভিশাপ পর্ব 9 অন্ধকূপের শিশু। মোবাইলটা আমার হাত থেকে পড়ে পাথরের মেঝেতে আছড়ে পড়ল। শব্দটা পুরো অন্ধকূপে প্রতিধ্বনিত হলো, কিন্তু আমার চোখ তখনও সামনে দাঁড়িয়ে থাকা ছেলেটার ওপর। আমি ছোটবেলায় যেমন ছিলাম ঠিক তেমনি, একই চুল, একই মুখ, এমনকি ডান ভ্রুর ওপর ছোট্ট কাটা দাগটাও আছে, যেটা আমি 5 বছর বয়সে গাছ থেকে পড়ে হয়েছিল। আমার গলা শুকিয়ে গেল। আমি কোনো রকমে বললাম, কে কে তুমি? ছেলেটা মৃদু হাসল। সেই হাসিটা অদ্ভুত, শিশুর হাসি, আবার বৃদ্ধ মানুষের হাসিও। সে মাথা কাত করে বলল, আমাকে চিনতে পারছো না? আমি উত্তর দিলাম না, কারণ আমার শরীর আর কথা শুনছিল না। সে আবার বলল, তুমিই তো আমি। কথাটা শুনে আমার বুকের ভেতরটা ধক করে উঠল। ঠিক তখনই আমার মনে পড়ে গেল মৃণালিনীর কথা। কোনো কণ্ঠস্বর বিশ্বাস করবে না, আমি এক পা পিছিয়ে গেলাম। ছেলেটার মুখের হাসিটা ধীরে ধীরে মিলিয়ে গেল। সে নিচু স্বরে বলল, তুমি আমাকে ভয় পাচ্ছ? আমি এবার ভীত গলায় বললাম, তুমি মানুষ নও। কথাটা বলতেই ছেলেটার ঘাড়টা ধীরে ধীরে কাত হতে শুরু করলো। ডানে, আরো ডানে, আরো, এতটাই কাত হলো যে প্রায় উল্টো দিকে ঘুরে গেল। তারপর সে হঠাৎ খিলখিল করে হেসে উঠল। কিন্তু সেই হাসি শিশুর ছিল না, মনে হচ্ছিল শত শত শিশু একসাথে হাসছে। পুরো অন্ধকূপ কেঁপে উঠল। আমি আর এক মুহূর্ত দাঁড়ালাম না, লোহার দরজার দিকে দৌড় দিলাম। দরজাটা ঠেলে খুলতেই ক্যাচ! ভেতর থেকে বরফের মতো ঠান্ডা বাতাস এসে আমার মুখে লাগলো। আমি ভেতরে ঢুকে দরজাটা বন্ধ করে দিলাম। বাইরে তখনও সেই শিশুর হাসির শব্দ, কিন্তু ধীরে ধীরে শব্দটা দূরে সরে গেল। আমি হাঁপাতে হাঁপাতে চারপাশে তাকালাম। অন্ধকূপটা বিশাল, মাটির নিচে এত বড় জায়গা থাকবে আমি কল্পনাও করিনি। দেয়ালগুলো কালো পাথরে, এখানে সেখানে পুরনো মশাল ঝলছে, কিন্তু আশ্চর্যের বিষয় কোনো মানুষ নেই। আমি মোবাইলের আলো ফেললাম। প্রথম খাঁচাটা খালি। দ্বিতীয়টার সামনে গিয়ে আমার বুক কেঁপে উঠল। খাঁচার ভেতরে একটা কঙ্কাল, কিন্তু কঙ্কালটার 2 হাত এখনো লোহার শিকলে বাঁধা। মনে হচ্ছে জীবন্ত অবস্থায় তাকে এখানে আটকে রাখা হয়েছিল। আমি আরো সামনে এগোলাম। 1টা, 2টা, 10টা, 20টা, চারপাশে শুধু কঙ্কাল। কেউ বসে আছে, কেউ দেয়ালে হেলান দিয়ে আছে। হঠাৎ আমার নাকে তীব্র দুর্গন্ধ এলো। আমি আলো ঘুরিয়ে সামনে ফেলতেই আমার বুক ধড়ফড় করে উঠল। সব কঙ্কালের মধ্যে একটা খাঁচায় কেউ বেঁচে আছে। একজন বৃদ্ধ, চুলদাড়ি কোমর পর্যন্ত নেমে গেছে, হাত পা লোহার শিকলে বাঁধা। সে ধীরে ধীরে মাথা তুলল, তার ঠোঁট শুকিয়ে কাঠ। আমাকে দেখেই সে ফিসফিস করে বলল, অবশেষে। আমি দৌড়ে তার খাঁচার সামনে গেলাম। আপনি কে? বৃদ্ধ অনেক কষ্টে হাসলেন। শেষ প্রহরী। আমি অবাক হয়ে গেলাম। প্রহরী? হ্যাঁ, এই রাজবাড়ির শেষ জীবিত প্রহরী। আমি চারপাশে তাকালাম। আপনি এখানে কতদিন ধরে আছেন? বৃদ্ধ চোখ বন্ধ করলেন, তারপর খুব ধীরে ধীরে বললেন, সময় এখানে থেমে গেছে, তবুও যদি হিসাব করো 192 বছর। আমার শরীর শিউরে উঠল। অসম্ভব, কেউ এত বছর বাঁচতে পারে না। বৃদ্ধ যেন আমার মনের কথা বুঝতে পারলেন। তিনি বললেন, আমি বেঁচে নেই, আবার মরেও যাইনি। এটাই এই অভিশাপের সবচেয়ে বড় শাস্তি। আমি চুপ করে রইলাম। তিনি কষ্ট করে উঠে বসলেন, তারপর বললেন, তুমি অয়ন নও। আমি অবাক হয়ে গেলাম। কি? তুমি অয়নের পুনর্জন্ম? কিন্তু রাজা একটা বিষয় জানে না। আমি আগ্রহ নিয়ে সামনে ঝুঁকলাম। কি বিষয়? বৃদ্ধ খুব নিচু স্বরে বললেন, অভিশাপ ভাঙার চাবি রাজকুমারী না, তুমিও না, অভিশাপ ভাঙার চাবি। তিনি কথাটা শেষ করার আগে হঠাৎ পুরো অন্ধকূপ কেঁপে উঠল। দূরে কোথাও বিশাল লোহার দরজা খুলে যাওয়ার শব্দ হল। ঘট ঘট। তারপর গভীর অন্ধকারের ভেতর থেকে ভেসে এলো ভারী শব্দ। ধূপ ধূপ ধূপ। বৃদ্ধের মুখ মুহূর্তে সাদা হয়ে গেল। তিনি আতঙ্কে ফিসফিস করে বললেন, না, সে এখানে আসতে পারে না, অসম্ভব। আমি কাঁপা গলায় জিজ্ঞেস করলাম, কে? বৃদ্ধ এবার প্রথমবারের মতো চিৎকার করে উঠলেন, দৌড়াও, ও জেগে উঠেছে। আমি আর কিছু জিজ্ঞেস করলাম না। ঠিক তখনই অন্ধকারের ভেতর দুটো লাল চোখ জ্বলে উঠল। তারপর 4টা, তারপর 10টা, তারপর শত শত লাল চোখ। সবগুলো একসাথে আমাদের দিকে তাকিয়ে আছে। আর তাদের মাঝখান থেকে একটা পরিচিত কণ্ঠ ভেসে এলো, আকাশ, আমাকে চিনতে পারছিস না? আমার বুকের রক্ত যেন হিম হয়ে গেল, কারণ এটা আমার বাবার কণ্ঠ। কিন্তু আমার বাবা তো এই মুহূর্তে আমাদের গ্রামের বাড়িতে। তাহলে অন্ধকূপের অন্ধকারে দাঁড়িয়ে আমার বাবার কণ্ঠে কে কথা
পর্ব 10 খুব শীঘ্রই দেওয়া হবে। পরবর্তী পর্বের জন্য পেজটি ফলো করে রাখুন।